ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৭ই জানুয়ারি ১৯৬৭, দ্বিতীয় পর্ব। এ হলো রাবণ রাজ্য। সত্যযুগে রাবণ হয় না, রাবণ রাজ্য হয়ই আধা কল্প পরে। কত বোঝানো হয়, কিন্তু বাদর বুদ্ধি বোঝেই না। গায়ন রয়েছে, বাদরদের সামনে রত্ন রাখো তো তা পাথর মনে করে ফেলে দেবে। বাবা এত বোঝান, তাও বোঝে না। কল্প কল্প এমন হয়ে এসেছে, কোনো নতুন কথা নয়। তোমরা প্রদর্শনী করো তো কত মানুষ আসে, প্রজা তো অনেক হবে। হিরে সমান হতে তো সময় লাগে, প্রজা হয়ে গেলে তাও ভালো। এখন হলোই কেয়ামতের সময়, সবার হিসাব নিকাশ চুক্ত হবে। আটের মালা তো তৈরি হয়ে রয়েছে, ও হলো পাস উইথ অনার। ৮ দানায় নাম্বার 1-এ যায়। যারা একটুও সাজা পায় না, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে নেয়। এরপর হলো ১০৮ নম্বর অনুযায়ী তো হবে, তাই না? এ হলো পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা, যাকে সাক্ষী হয়ে দেখা হয় যে কে ভালো পুরুষার্থ করে। যেমন দেখো মোহিনী, দিল্লি থেকে যে বাচ্চা পরে এসেছে, শ্রীমতে চলতে থাকে। এমনই শ্রীমতে চলতে থাকলে তো পাস উইথ অনার্স ৮-এর মালাতে চলে আসবে। চলতে চলতে কখনো কখনো গ্রহচারীও এসে যায়। এ হলো উপার্জন। কখনো বড় খুশিতে থাকবে, কখনো কম। মায়ার তুফান অথবা কারো সঙ্গ একটু সরিয়ে দেয়। গায়নও করা হয়, সুসঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। এখন রাবণের সঙ্গ ছেড়ে রামের সঙ্গ করো। দেবতারাও বাম মার্গে যায় তো তাদের চিত্র কেমন নোংরা দেখায়। এই চিহ্ন হলো বাম মার্গে যাওয়ার। ভারতেই রামরাজ্য ছিল, ভারতেই এখন রাবণ রাজ্য। রাবণ রাজ্যে ১০০% দুঃখী হয়ে যায়। এ হলো খেলা। এই নলেজ যে কাউকে বোঝানোই বড় সহজ। বাবা এই বাচ্চাকে বলেন যে তুমি হলে নার্স, সেই সার্ভিসও করতে থাকো, সাথে এই সার্ভিসও অনেক করতে পারো। পেশেন্টসদেরও এই জ্ঞান শোনাতে থাকো যে বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। ২১ জন্মের জন্য আর তুমি রোগী হবে না। যোগের দ্বারা হেলদি, আর এই চক্রকে জানার দ্বারা ওয়েলদি হয়ে যাবে। তুমি তো অনেক সার্ভিস করতে পারো, অনেকের কল্যাণ করবে। টাকা পয়সাও যা পাবে তাও এই আত্মিক সেবাতে লাগাবে। বাস্তবে তোমরা সবাই হলে নার্স, তাই না? ছি ছি, নোংরা মনুষ্যদের দেবতা বানাও। এও হলো নার্স হওয়া। বাবাও বলেন যে আমাকে ডাটি পতিত মানুষরা আহ্বান করে যে এসে পাবন বানাও। তোমরাও রোগীদের এই আত্মিক সেবা করো তো তোমার ওপর বাবা বলি প্রদত্ত হবেন। তোমাদের দ্বারা সাক্ষাৎকারও হতে পারে যদি যোগ যুক্ত থাকো। বড় বড় সার্জেন্টস আদি তোমাদের পায়ে এসে পড়বে। তোমরা করে তো দেখো। এখানে বাদল আসে রিফ্রেশ হতে, তারপরে গিয়ে বর্ষা করে রিফ্রেশ করবে। কোনো বাচ্চারা এটা জানতে পারে না যে বর্ষা কোথা থেকে আসে। মনে করে যে ইন্দ্র বর্ষা করে, ইন্দ্রধনুষ বলে, তাই না? শাস্ত্রতেও কত কথা রয়েছে। বাবা বলেন এ আবারও হবে, ড্রামাতে লেখা রয়েছে। আমরা কারো নিন্দা করি না। এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা। বোঝানো হয় যে এ হলো ভক্তি মার্গ, বলেও যে জ্ঞান ভক্তি বৈরাগ্য। বাচ্চাদের
এই পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য। গৃহস্থ ব্যবহারে থেকে পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য হয়। তুমি মারা গেলে মৃত এই দুনিয়া। আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেলে তো দুনিয়াই শেষ। তো বাবা বাচ্চাদের বোঝান, পড়ান যে গাফিলতি করো না। সব কিছু পড়ার ওপরে নির্ভর করছে। কোনো ব্যারিস্টার তো এক কেসের জন্য লাখ টাকা উপার্জন করে, আর কোনো ব্যারিস্টারের তো ভালো কোর্টও হয় না। পড়ার ওপরই নির্ভর করে। এই পড়া হলো অনেক উচ্চ। সদর্শন চক্রধারী হতে হবে, অর্থাৎ নিজের 84 জন্মের আদি মধ্য অন্তকে জানতে হবে। এখন এই সমস্ত ঝাড়ের জর্জরীভূত অবস্থা। ফাউন্ডেশনই নেই, বাকি সমস্ত ঝাড় দাঁড়িয়ে রয়েছে। তেমনি এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম যা ছিল তা এখন নেই। ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। এ ড্রামার রহস্য বাবা বসে বোঝান। মানুষ কাউকে সদ্গতি দিতে পারে না, তারা তো দুর্গতিই করবে। লৌকিক গুরু সব দুর্গতি করে। এজন্য বাবা বলেন, এই গুরুদের ছাড়ো। কন্যাদের তারা জ্ঞানবান ছোড়েন, বাকি মারার কোনো কথাই নেই। আবার বলে যে গঙ্গা জল বের করেছে, অমুককে পান করিয়েছে, কত কথা লিখে দিয়েছে। এমনও অনেক রয়েছে যারা গঙ্গা জল বিদেশেও সাথে করে নিয়ে যায়। শঙ্করাচার্য গঙ্গা জল পান করতে থাকে, গঙ্গা জলকে অমৃত মনে করে। এখন হলো তো তা জল, নিশ্চয়ই হলো পাপাত্মা, তাই তো গঙ্গা জল পান করে, তাই না? নিশ্চয়ই পতিত, তাই তো গঙ্গা জলে স্নান করতে যায়। বাবা বসে এই সব কথা বোঝান। বাবাকেই স্মরণ করে যে বাবা আমাদের দুঃখ দূর করো, সুখ দান করো। তোমরা সদাকালের জন্য সুখী হয়ে যাও। কখনো অকালে মৃত্যু হয় না। অমুকে মারা গেছে এই অক্ষর সেখানে হয় না, এই ভাষাই নেই। তো বাবা রায় দেন যে অনেককে রাস্তা বলে দেবে, তো সে তোমার ওপরে বলি প্রদত্ত হবে। কারো সাক্ষাৎকারও হতে পারে, কিন্তু সাক্ষাৎকার হয় যে এ হলো এম অবজেক্ট। এর জন্য তো পড়াশুনো করতে হয়, তাই না? না পড়ে থোড়াই ব্যারিস্টার হয়ে যাবে। এমন নয় যে সাক্ষাৎকার হলো মানে মুক্তি হয়ে গেল। মীরারও সাক্ষাৎকার হয়েছে, এমন নয় যে সে কোনো বিষ্ণুপুরীতে চলে গেল। নধা ভক্তি করলে সাক্ষাৎকার হয়, আর এখানে হলো নধা স্মরণ। ওই ভক্তি হলো দুর্গতি, জ্ঞান হলো সদ্গতি। রামতীর্থও কৃষ্ণের ভক্ত ছিল। কৃষ্ণের সাক্ষাৎকারের জন্য নিজের বুক চিরতে শুরু করলে সাক্ষাৎকার হয়ে গেল। আচ্ছা, সাক্ষাৎকার হলো তো কি হলো? ভক্ত ছিল, বৈকুণ্ঠে তো যায়নি, তাই না? সে তো সন্ন্যাসী হয়েছিল। সন্ন্যাসীরা ভক্তি করতে পারে না, তারা তো ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী হয়ে যায়, ব্রহ্মতে লীন হতে চায়। এখন ব্রহ্ম তো পরমাত্মা নয়। ভক্তি মার্গে কত গোলমাল রয়েছে। বাবা বাচ্চাদের সমস্ত রহস্য বোঝান। বাবা বলেন, নিজের কাজকর্ম আদি শরীর নির্বাহের জন্য করো, কিন্তু সারেন্ডার নিজেকে ট্রাস্টি মনে করে করো, তো উচ্চ পদ পেয়ে যাবে, মমত্ব শেষ হয়ে যাবে। এই বাবা নিয়ে কি করবেন? ইনি তো সব ছেড়েছেন। বাড়ি ঘর বা মহল আদি তো বানাতে হবে না। এই ঘর তৈরি করে কারণ অনেক বাচ্চা আসবে। আবু রোড থেকে শুরু করে এখানে পর্যন্ত লাইন লেগে যাবে। তোমাদের প্রভাব বের হলে মাথাই খারাপ করে দেবে।
বড় কেউ আসলে তো কত ভিড় হয়ে যায়। তোমাদের প্রভাব বের হবে অন্তিম সময়ে, এখন নয়। যদিও কোনো বড় মানুষ হবে, রাজা হবে, কিন্তু মিলিত হতে পারবে না। আচ্ছা, আত্মিক মাতা পিতার স্মরণ, স্নেহ আর সুপ্রভাত। ওম নমঃ শিবায়। আজকের বরদান, গায়নযোগ্য ভব। তোমরা বাচ্চারা হলে গায়নযোগ্য আত্মা। ভক্ত আত্মারা তোমাদের কত গুণগান করে। এখনো পর্যন্ত তোমাদের মহিমার ভজন কীর্তন করে। এখন সমস্ত বিশ্বে বাবার যে মহিমা করো, বাণী দ্বারা পরিচয় দাও। এই ভজন কীর্তন হল এর স্মরণিকা। তো নতুন বছরে অনেক বাচা সেবা করে সবাইকে বাবার পরিচয় দাও। ওম করাও। ওম নমঃ শিবায়।